হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে আমাদের এই ভিডিওটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে হতে চলেছে। এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব টেড হিউজেসের লেখা একটা গুরুত্বপূর্ণ কবিতা, একটা বিখ্যাত কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি নিয়ে। এই কবিতাটা তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পাঠরত এবং আগামী বছর অর্থাৎ 2027 সালে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা কবিতা। এই কবিতাটা আসার কিন্তু একটা অত্যন্ত চান্স আছে, এমনকি এই কবিতাটা অন্যান্য বোর্ডের অনেক সিলেবাসে কবিতাটা কিন্তু অন্তর্ভুক্ত। আজকে এই কবিতাটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লাইন ওয়াইজ পুঙ্খানুপুঙ্খ বাংলা অর্থ সহ আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গে কবিতাটি সম্পূর্ণ বিশ্লেষণধর্মী আলোচনা কিন্তু রাখবো এবং কবিতার লাইন ওয়াইজ উল্লেখ করা যে সমস্ত কঠিন ওয়ার্ড গুলো আছে সেগুলো সম্পূর্ণ বাংলা অর্থ সহ কিন্তু এই কবিতা আজকে আলোচনা করব। তো কবিতাটা সম্পূর্ণ বুঝতে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। একটু না কেটে একটু পড়াশোনা করে ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে কবিতাটা সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে বলে আমি আশা করছি। চলো আর আনুষঙ্গিক কথাবার্তা না বাড়িয়ে আমরা একেবারে মূল কবিতায় চলে যাই। মূল কবিতায় যাওয়ার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এই ভিডিওটা দেখতে শুরু করেছো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এরকমই ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও যাতে আমরা যখন ভিডিও ছাড়বো সবার আগে তার নোটিফিকেশন তোমার কাছে গিয়ে। চলো মূল কবিতায় যাওয়া যাক। তো আমরা কবিতাটা নিয়ে নিয়েছি মাই ওন ট্রু ফ্যামিলি। তোমরা স্ক্রিনে পিডিএফ দেখতে পাচ্ছ, স্ক্রিনে কবিতাটা দেখতে পাচ্ছ, এবং তোমাদের কাছে যদি এই বইটা থাকে তাহলে তোমরা সেই কবিতাটা ওপেন করো। আজকে যে কবিতাটা আমরা আলোচনা করছি সেটা হলো মাই ওন ট্রু ফ্যামিলি। কার লেখা? এই কবিতাটি লেখা বিখ্যাত 20th সেঞ্চুরি পোয়েট টেড হিউজেসের। এই কবিতা টেড হিউজেসের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা আমাদের প্রথমে জানতে হবে। যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হলো মিথ মাই ফল। এই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা কিন্তু আমাদের এটাতে নেওয়া হয়েছে, বা এই কাব্যগ্রন্থের অন্তর্গত হলো এই কবিতাটা। কত সালে এটা প্রকাশিত হয়েছিল? 1961। ফেবার এন্ড ফেভারের দ্বারা। তো কবিতা পড়তে গেলে, যে কোনো কবিতা পড়তে গেলে সবার আগে আমাদের যেটা জানা প্রয়োজন সেটা কবি সম্বন্ধে। কারণ যিনি কবিতাটা লিখছেন তার আইডিওলজি, তার সম্পর্কে আমরা যদি না জানি তাহলে কবিতা আমাদের বোঝা সম্পন্ন হয় না। শুধু লাইন ওয়াইজ অর্থ করলেই একটা কবিতা পড়া হয় না। শুধু লাইনের মানেগুলো জানলে, কবিতার বিষয়বস্তু জানলেই আমাদের কিন্তু কবিতা পড়া হয় না। কবিতার প্রকৃত মিনিং, কবিতার প্রকৃত অর্থ, সাময়িক যদি অর্থ বুঝতে গেলে সবার আগে আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হলো কবি সম্পর্কে জানা। আমাদের যে কবি, এই যে টেড হিউজেস, এনার পুরো নাম হলো এডওয়ার্ড জেমস টেড হিউজেস। ইনি হলেন 20th সেঞ্চুরি একজন খ্যাতনামা কবি। এনার স্ত্রীর নাম, ওয়াইফের নাম হলো সিলভিয়া। যিনিও কিন্তু একজন অত্যন্ত বিখ্যাত কবি ছিলেন তার টাইম। এবার আমাদের জানতে হবে যে টেড হিউজেস মূলত কোন বিষয়ের উপরে ফোকাস করে কবিতাগুলি লিখেন। তার কবিতার বিষয়গুলির মধ্যে কিন্তু রোমান্টিক এজের কবিদের মতো নেচারকে ওয়ার্শিপিং বা নেচারকে একেবারে ঈশ্বরের লেভেলে গিয়ে অভিবাদন করা, ঈশ্বরের লেভেলে গিয়ে সাধনা করার মতো কবিতা কিন্তু তিনি লিখতেন। তিনি বেসিক্যালি কি লিখতেন? প্রকৃতির প্রকৃত রূপ লিখতেন, ন্যাচারের প্রকৃত রূপটা লিখতেন। ন্যাচার যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং ন্যাচারের যদি ক্ষতি করে সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং তার আউটকামস গুলো কি হতে পারে
সেই বিষয়গুলো তিনি কবিতাগুলো বেসিক্যালি। তো ঠিক সেই রকম আইডিওলজি থেকে আজকে আমাদের যে কবিতা মাই ওন ট্রু ফ্যামিলিটা তিনি লিখেছেন। মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটির বিষয়বস্তু ঠিক তেমন, যেখানে আমরা দেখতে পাবো যে কিভাবে কবি নেচারকে একেবারে মানবিক ক্ষমতা দিয়েছেন, নেচারকে একেবারে একটা অত্যন্ত শক্তিশালী ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতার সামনে কিন্তু কোন রকম হিউম্যান লাইফ, কোন রকম হিউম্যান একেবারে মানুষ যার সামনে দাঁড়াতে পারবে না। এবং কেউ যদি এই নেচারকে অমান্য করে, নেচারের ক্ষতি করে, তাহলে সেই নেচার, সেই প্রকৃতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু এই কবিতায় তিনি অত্যন্ত ভালোভাবে বর্ণনা করেছেন। তো আশা করি বুঝতে পেরেছো যে কবি কেমন ধরনের লেখালেখি করতেন এবং কেমন ধরনের আইডিওলজি বেসিসে তার কবিতা, তার গল্পের থিমস গুলো কি। এরপর আমরা চলে আসি কবিতার যে টাইটেল, এই যে মাই ওন ট্রু ফ্যামিলি, টাইটেল একটা গুরুত্বপূর্ণ আছে। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়, ঠিক তেমনই এইখানে আমাদের কবিতা তোমার নাম কি, নামে পরিচয়। নাম থেকে আমরা কিছুটা হলেও কবিতার বিষয়বস্তু সম্পর্কে জানতে পারি, বা একেবারে যেটা বলে খবরের কাগজে যে হেডলাইন গুলো যেমন হয়, ঠিক তেমন যেন কবিতার একটা টাইটেল মাই ফ্যামিলি। এর আক্ষরিক বাংলা মিনিং যদি আমরা বানাই না, তাহলে কি হবে? আক্ষরিক বাংলা অর্থ হবে যে আমার নিজস্ব পরিবার। আমার নিজস্ব পরিবার কি? আমার বাবা মা, ভাই বোন এবং আরো অন্যান্য রিলেটিভ, এটা বলতে আমার নিজস্ব পরিবার। কিন্তু কবিতা আমরা যখন পড়তে থাকবো, কবিতা আমরা যখন পড়বো, তখন দেখবো যে না, আক্ষরিক অর্থে যদিও আমার নিজস্ব পরিবার বলতে বাবা মা বোঝালো, কবি কিন্তু সেই গতানুগতিক ওয়েতে, গতানুগতিক রাস্তায় মাই ওন ট্রু ফ্যামিলি বলতে কিন্তু বাবা মাকে বোঝাচ্ছে, যেটা আমরা কবিতা পড়লে বুঝতে পারবো। তো আশা করছি এতদূর পর্যন্ত যত আলোচনা কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলাম, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবারে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব কবিতার বিষয়বস্তুর উপরে, কবিতার লাইন ওয়াইজ অর্থের উপরে, লাইন ওয়াইজ বিষয়। তো যার কাছে যে টেক্সট আছে, তোমরা সেই টেক্সটটার সামনে তুলে নাও, কবিতার সামনে তুলে নাও, এবং যাদের কাছে নেই তারা আমাদের স্ক্রিনে একেবারে পাশে দেওয়া আছে কবিতাটা, এখান থেকে। তো চলো আমরা একেবারে এবারে লাইন ওয়াইজ কবিতায় চলে যাই, লাইন ওয়াইজ যে কবিতার বিষয়বস্তু আছে সেটাতে চলে যাই। প্রথমে 3 লাইন পড়ে নিই। Once I crept in an oak wood. I was looking for a stag. I met an old woman there, all nobly stiff and red. She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to weep. She opened up a little bag and I came poised away, surrounded by a staring tribe and me trying to speak. তাহলে প্রথম 6 লাইন আমরা কি বুঝলাম? প্রথম লাইনে কবি কি বলছে দেখো, once I crept in an oak wood. একদা, এক সময়, কোনো এক সময়, নির্দিষ্ট টাইম কিন্তু এখানে উল্লেখ করা নেই। তার মানে কোনো এক সময়, যে কোনো সময়, আজকে হতে পারে, গতকাল হতে পারে, 10 বছর আগে হতে পারে, কোনো এক সময়, once আমি। তাহলে কবিতাটা কোন ন্যারেটিভে লেখা? ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখা। কবিতাটা ফার্স্ট পারসন ন্যারেটিভে, যেখানে কবি নিজে কবিতায় উপস্থিত আছে, কবিতায় মেন কর্তা কবি। আমি অর্থাৎ কবি ক্রেপ্ট। ক্রেপ্ট মানে হলো কি? ক্রেপ্ট মানে হলো চুপি সাড়ে, চুপি চুপি। ক্রেপ্ট মানে কি? চুপি চুপি, একেবারে নিঃশব্দে, চুপি চুপি, নিঃশব্দে। মানে কি করেছিলাম? চুপি চুপি, ইন অ্যান ওক উড, চুপি সাড়ে প্রবেশ করেছিলাম, চুপি সাড়ে গিয়েছিলাম একটা ওক বনের জঙ্গলে, একটা ওক বনে, একটা ওক জঙ্গলে। কেন গিয়েছিলাম সেই জঙ্গলে? আই ওয়াজ লুকিং ফর এ স্টার, আমি একটা পুরুষ হরিণ খুঁজতে গিয়েছিলাম। স্ট্যাগ মানে কি? স্ট্যাগ মানে হলো মেল ডিয়ার। স্ট্যাগ মানে হলো মেল ডিয়ার, অর্থাৎ পুরুষ হরিণ। আমি তাহলে ওক জঙ্গলে কি খুঁজতে গিয়েছিলাম? একটা পুরুষ হরিণ খুঁজতে গিয়েছিলাম।
I made an old woman there. কিন্তু হাই দুর্ভাগ্য, সেখানে গিয়ে আমি কিন্তু পুরো শরীর খুঁজে পাই। সেখানে গিয়ে আমি কাকে খুঁজে পেয়েছি? I made an old woman there. আমি সেখানে গিয়ে একটা বৃদ্ধা মহিলাকে খুঁজে পেয়েছি। তাহলে যদি আমরা প্রথম লাইনটা বিশ্লেষণ করি, তাহলে আমি জঙ্গলে কেন গিয়েছিলাম? জঙ্গলে আমি গিয়েছিলাম প্রসপারিটি খুঁজতে, জঙ্গলে আমি গিয়েছিলাম ভালো কিছু খুঁজতে, কিন্তু সেখানে গিয়ে আমি কি পেলাম? একটা বৃদ্ধা মহিলা, অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, যারা কিনা নড়বড়ে, যারা হাতে কিনা নড়বড়ে লাঠি, এবং যাদের জামা কাপড় কেমন ছেঁড়া। তাহলে আমি যেন রিয়েলিজম, আমি যেন ইমাজিনেশন থেকে রিয়েলিজম এসে পড়লাম। আমি জঙ্গলে গিয়েছিলাম পুরুষ হরিণ খুঁজতে, কিন্তু আমি জঙ্গলে গিয়ে পুরুষ হরিণ পাইনি। আমি জঙ্গলে গিয়ে কি পেয়েছিলাম? আমি জঙ্গলে গিয়ে যেটা পেয়েছিলাম, আমি ও বনে গিয়ে যেটা পেয়েছিলাম, সেটা হলো একটা বৃদ্ধা মহিলা, যার জামা, যার শাড়ি, যার পরিহিত বস্ত্র ছেঁড়া, এবং যারা নড়বড়ে, যাদের হাতে নড়বড়ে লাগে। সেই বৃদ্ধা মহিলাটা আমাকে বলছে, সেই বৃদ্ধা মহিলাটা এবার আমাকে বলছে, সে বলেছিল, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার সমস্ত গোপনীয়তা লুকিয়ে আছে। তাহলে ছোট্ট ব্যাগের মধ্যে কি লুকিয়ে আছে? আমার সমস্ত গোপনীয়তা, অর্থাৎ কবি সমস্ত গোপনীয়তা সেই বৃদ্ধা মহিলার ছোট ব্যাগের মধ্যে যেন লুকিয়ে আছে। Then she began to cackle. তারপর সে কর্কশ শব্দ করতে শুরু করলো। তারপর সে কর্কশ শব্দ করতে শুরু করেছিল, জোরে জোরে চিৎকার করতে শুরু করেছিল। এবং I began to cry. এবং আমি ভয়ে শিহরিত হতে শুরু করেছিলাম, এবং আমি কেঁপে উঠেছিলাম। কেন? কারণ আমি যেখানে খুঁজতে গিয়েছি একটা হরিণ, যে বনে আমি জানি হরিণ আছে, বা যে বনে আমি এই আশায় গিয়েছিলাম যে হরিণ খুঁজবো, সেখানে গিয়ে তো আমি প্রথম কথা হরিণ পাইনি, বরং সেইখানে গিয়ে আমি এক বৃদ্ধা মহিলাকে দেখেছিলাম। যেটা প্রথম অবাক করা। দ্বিতীয় কথা, সেই বৃদ্ধা মহিলাটি কি বলছে? যে আমার ছোট্ট ব্যাগে যেটা তোমার গোপনীয়তা লুকিয়ে আছে, এবং এটা বলে সে জোরে জোরে কর্কশ শব্দ করতে শুরু করেছিল। এবং এটা দেখে আমি ভড়কে গিয়েছিলাম, এটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এবং আমি কাঁপতে শুরু করেছিলাম। She opened up her little bag. সে এবার তার ব্যাগটা খুলে ফেলেছিল, তার ছোট্ট ব্যাগটা খুলেছিল। এবং I came twice away. এবং আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠেছিলাম। এই টয়েস বলতে এখানে চেতনায় ফিরে আসা বলা হচ্ছে। দ্বিতীয়বারের জন্য জেগে উঠেছিলাম, তার মানে কি? আমার মানবিক চেতনা ফুটে উঠেছিল। আমি যে লাভের দিকে ছুটে বেড়াচ্ছিলাম, কিন্তু সেই লাভ থেকে, আমি সেই ইমাজিনেশন থেকে, সেই ড্রিম থেকে আমি এখন রিয়েলিজমে এসে আশ্রয় করেছি। যার ফলে কি হয়েছে? I came twice awake. আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠেছিলাম, আমার চেতনা ফুটে উঠেছিল। সাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাই। আমাকে ঘিরে ধরেছিল, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা কোনো উপজাতি, and me, এবং আমি টাইম টু আসছে, এবং একটা শক্ত খুঁটিতে, আমি বাঁধনরত অবস্থায় ছিলাম। তাহলে আমি গিয়েছিলাম কোথায়? আমি গিয়েছিলাম ওক বনে একটা পুরুষ হরিণ খুঁজতে। সেখানে আমি কি দেখেছি? একটা বৃদ্ধা মহিলা, যাদের নড়বড়ে এবং যাদের বস্ত্র ছেঁড়া, র‍্যাগ, টুকরো টুকরো। সে বলেছিল যে আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, যে আমার ছোট্ট ব্যাগে তোমার গোপনীয়তা লুকিয়ে আছে। এবং এটা বলেছে কি করেছিল? এটা বলেছে হাসতে শুরু করেছিল, কর্কশ শব্দ করতে শুরু করেছিল, এবং আমি এটা থেকে কাঁপতে শুরু করেছিলাম। She opened up her little bag and I came twice away. সে তার ছোট্ট ব্যাগটা খুলেছিল, এবং আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠেছিলাম, অর্থাৎ আমার চেতনা ফিরে উঠেছিল, চেতনা ফিরে এসেছিল। Surrounded by a straying tribe and tied by stake. এবং আমি একটা খুঁটিতে বাঁধনগত অবস্থায় ছিলাম। আমাকে গোল করেছিল, আমার চারদিকে ঘিরে ধরেছিল একটা এক দৃষ্টিতে, এক পলকে তাকিয়ে থাকা কোনো এক। আশা করছি 6 লাইন তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী লাইনে যাওয়ার আগে তোমাদের কাছে একটা আবেদন, যদি এখন পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করো, কমেন্ট করো, অবশ্যই জানিও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, আর ভিডিওটা শেয়ার করতে অবশ্যই বলুন। তো চলো এরপরে পরবর্তী 6 লাইন আমরা আবার করব। They said, we are the oak trees and your own true family. We are chopped down, we are torn up. You do not blink an eye unless you make a promise now.
Now you are going to die. Whenever you see an oak tree fade, soil, now you will plant too. Unless you soil, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grow. They said, we are the oak trees. তারা বলেছিল, কারা? এই যে উপজাতি যারা আমাকে ঘিরে ধরেছিল তারা বলেছিল, উই আর দ্য ওক ট্রিজ। আমরা হলাম ওক গাছেরা। আমরা হলাম কি? আমরা হলাম ওক গাছেরা। অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার নিজস্ব পরিবার। তাহলে কবিতা নেই, এই যে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতা যে টাইটেল, এই টাইটেলের জাস্টিফিকেশনে এই লাইনটা আমরা কিন্তু বলতে পারি। এখানে কবি কিন্তু মাই ওন ট্রু ফ্যামিলি বলতে তার বাবা মা তার পরিবার পরিজনকে বলতেই ওক গাছেদের বোঝানো হচ্ছে, এবং ওক গাছের কে ঢাল করে পৃথিবীর সমস্ত গাছকে বোঝানো হচ্ছে। কি বলছে? যে দেশে তারা বলেছিল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছেরা, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার নিজস্ব পরিবার। উই আর চপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর টোন আপ, আমাদেরকে উপড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু তোমার চোখ খুলছে না, তুমি একবারও চোখ ফেলছো না, তোমার কোনো ভ্রুক্ষেপ নেই। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যতক্ষণ না পর্যন্ত তুমি এখন একটা প্রতিজ্ঞা করছো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মৃত্যুর পথে ধাবমান হবে, তাহলে তুমি মৃত্যু। তাহলে কি বলছি? যে নিজস্ব পরিবার কারা? ওক গাছেরা। এবং সেই ওক গাছের সঙ্গে কি করা হচ্ছে? উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর থ্রোন আপ, আমাদের উপরে ফেলা হচ্ছে। তবুও তোমার দুঃখের হচ্ছে না, তবুও তোমার চোখ হচ্ছে না, তবুও তোমার চোখ পড়ছে না। তারপরে কি বলছে? আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যতক্ষণ না পর্যন্ত তুমি একটা প্রতিজ্ঞা করছো, ইউ আর গোইং টু ডাই, তুমি মৃত্যুর দিকে ধাবমান, তুমি মরতে চলেছো তুমি যদি এই প্রতিজ্ঞাটা না করো। কি প্রতিজ্ঞা? whenever you see an oak tree fade, যখনই তুমি দেখবে একটা ওক গাছ কেটে ফেলা হয়েছে, একটা ওক গাছ পড়ে রয়েছে, একটা ওক গাছকে বিনষ্ট করা হয়েছে, সয়ার, শপথ করো, প্রমিস করো, প্রতিজ্ঞা করো, নাও ইউ উইল প্ল্যান্ট টু, তুমি একটা গাছের পরিবর্তে দুটো গাছ করবে। তার প্রতিজ্ঞাটা কি? যখনই দেখবে একটা ওক গাছ পড়ে আছে, তার পরিবর্তে তোমাকে দুটো গাছ রোপণ করতে হবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক, যদি না তুমি প্রতিজ্ঞা করো, যদি না তুমি কথা দাও, যদি না তুমি নিশ্চিত করো যে একটা গাছ পড়ে থাকলে আমি দুটো গাছ রোবো, তাহলে দ্য ব্ল্যাক ওক, এই যে কালো ওক গাছ দেখতে পাচ্ছ, কালো ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, কালো ওক গাছের ছাল, শক্ত ছাল তোমার উপর দিয়ে চলে যাবে, তোমাকে আবৃত করে দেবে, তোমাকে ঢেকে ফেলবে, তোমাকে বেঁধে দেবে, and root you among the oaks, এবং তোমাকে সেই ওক গাছের শিকড়ে পতিত করবে, where you are born, যেখানে হয়তো তুমি জন্ম নেবে, but never কখনো সেখান থেকে বেড়ে উঠবে না। তাহলে কি প্রতিজ্ঞা? যদি একটা গাছ উপড়ে যাওয়া দেখে, একটা গাছ পতিত অবস্থায় দেখে দুটো গাছ না হতে, তাহলে ব্ল্যাক ওক গাছ কি করবে? তাহলে কালো ওক গাছ, কালো ওক গাছের যে ছাল, কালো ওক গাছের যে ডালপালা, সেটা কি তোমার উপর দিয়ে চলে যাবে, অর্থাৎ গভীর উপর দিয়ে চলে যাবে, এবং সেটা কোথায় তাকে বারিট করে দেবে? তাকে একেবারে শিকড়ের নিচে দেবে, শিকড়ের নিচে তাকে রেখে দেবে, সেখানে সে হয়তো জন্ম নেবে কিন্তু কখনো বেড়ে উঠতে পারবে। শেষ 3 This was my dream, being the dream that altered me. When I came out of the oak, back to human company, my work was the work of a human child, but my heart was a truth. This was my dream, এটাই ছিল আমার স্বপ্ন। The boughs, আমার ডালপালার নিচে, আমার ডালপালার নিচে শুধু এটাই ছিল একটা স্বপ্ন, একটাই স্বপ্ন ছিল, এবং সেটা হলো এটাই, the dream, যেই স্বপ্ন that altered me, যেটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল। When I came out of the oak, এটা কবি বলছে, কবির অনুধাবন কি? যে এই যে ডালপালার নিচে এটাই আমার স্বপ্ন ছিল, যেটা আমাকে কি করে দিয়েছে, যেটা আমাকে পরিবর্তন করে দিয়েছে, কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। অল্টার মানে কি? অল্টার মানে হলো পরিবর্তন বা চেঞ্জ।
যেটা আমাকে পরিবর্তন করে দিয়েছে। হয়ে যখন আই কেম আউট অফ দ্য ওকুন, এবার আমি যখন ফোন থেকে বেরিয়ে আসছি ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের কোম্পানি, মানুষের সঙ্গ। এই যে ওক গাছের নিচে থেকে, ওক গাছের ডালপালার নিচে স্বপ্নটা দেখে, যে স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল, তারপরে আমি যখন মানুষের সঙ্গে আসছি, মানুষের কোম্পানিতে আসছি, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। আমার যে হাঁটনি, আমার যে হাঁটা, সেটা একটা মানুষের বাচ্চার মতো হলেও, মানুষের শিশুর মতো হলেও, মানুষের মতো হলেও, বাট কিন্তু মাই হার্ট ওয়াজ ফ্রি, কিন্তু আমার হৃদয় হয়ে গিয়েছিল একটা গাছের। তাহলে কি বলছে, যে এই যে স্বপ্নটা, যে স্বপ্নটা আমি এই ওক গাছের নিচে দেখেছিলাম, যেখানে ওক গাছেরা আমাকে বলছে যদি না একটা গাছ পড়ে যাওয়া থেকে আমি দুটো গাছ না পুঁতি, দুটো গাছ না রোপণ করি, তাহলে তাদের যে ডালপালা, তাদের যে ছাল, তাদের শিকড় আমাকে একেবারে মাটিতে কবর দিয়ে দেবে, মাটিতে আমাকে একদম পর্যবসিত করে দেবে। সেই যে স্বপ্নটা আমি দেখেছিলাম, একটা বনে সোনার বনে একটা পুরুষ হরিণ খুঁজতে গিয়ে, সেই স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিয়েছে। এবং যখন আমি এই যে বন থেকে, অর্থাৎ যখন আমি একেবারে ইমাজিনেশন থেকে, ড্রিম থেকে রিয়েলিজমে, অর্থাৎ আমি আমার মানুষের সঙ্গে আসলাম, বন থেকে বেরিয়ে আসলাম, তখন আমার হাঁটাটা যদিও একটা শিশুর ছিল, কিন্তু আমার হৃদয় পরিবর্তন হয়ে কি হয়ে গিয়েছিল, আমার হৃদয় পরিবর্তিত হয়ে একটা গাছের হয়ে গিয়েছিল। আশা করছি যে এই কবিতাটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছো এবং তোমরা যথার্থভাবে বুঝতে পেরেছো। যদি এখনো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন আছে, তোমরা ওখানে কমেন্ট করে দিও। এবং পরবর্তী কোন গল্প অথবা কোন কবিতা নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে সেটা অবশ্যই জানাতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, কারণ তোমাদের একটা লাইক আমাদের যে ভিডিও বানাতে অত্যন্ত উদ্বুদ্ধ করে, আমরা অনুপ্রাণিত। আর এরকমের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও ছাড়ি তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিও আলোচনা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো। ধন্যবাদ।